সবাইকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি। কেমন আমরা একত্র হয়েছি ভাসানীকে কেন্দ্র করে, এবং ভাসানী অনেক বড়োভাবে ফিরে আসবে আবার বাংলাদেশ রাজনীতি, এবং ফলে এই আজকের মিটিংটা খুব তাৎপর্যপূর্ণ। আমরা যতই অল্প কিছু সংখ্যক মানুষ হই না কেন, আমরা দেখব যে ভাসানী ফিরে আসবে। এর ফলে আমার আলোচনাটা হবে উনি কীভাবে ফিরে আসবেন। আমি চেষ্টা করবো আপনাদের বোঝাতে যে ভাসানী ফিরে আসার শর্তগুলো কী, কী রূপে, কোন তর্কের মধ্যে, কী ধরনের রাজনৈতিক ধারা এবং চর্চা মধ্যে তিনি ফিরে আসবেন। তো ভাসানীর সম্পর্কে বলতে গেলে প্রথমেই আমি আরেকজনের নাম একই সঙ্গে নেব, তিনি হলেন সিরাজুল আলম খান। বাংলাদেশে গণ অভ্যুত্থানের রাজনীতি যে দুজন মানুষ করেছে ঐতিহাসিকভাবে, সে গণ অভ্যুত্থানের রাজনীতির দুজন মহানায়ক, একজন হলেন মাওলানা ভাসানী, একজন হলেন সিরাজুল আলম খান। যদিও আমরা আপাত দৃষ্টিতে দুজনকে বিপরীত জায়গায় দেখি। একটা ঐতিহাসিক তথ্য আপনাদেরকে দেই। সিরাজুল আলম খান যখন ছাত্রলীগ গড়ে তোলেন, তখন আমরা তখন তরুণ, তখন সারা পাকিস্তানে প্রধান যে ছাত্রদল, প্রধান যে সংগঠন, ওটা ছিল ছাত্র ইউনিয়ন। কেমন আমরা অনেকে এই হিস্ট্রিগুলো জানি না। ছাত্র ইউনিয়নের ছেলেদেরকে বামপন্থী রাজনীতি থেকে সরাবার জন্যে সে সময় পাকিস্তান সরকার সিএসপি, এই যে সরকারি যে সকল কী বলে আপনার পরীক্ষার মাধ্যমে আমলা তৈরি করে, সে সময় এই সিএসপিদের বিশাল একটা অংশ ছাত্র ইউনিয়ন থেকে গেছে। আপনার পুরোনো আমলের যারা সিএসপি, তাদের পলিটিক্যাল ব্যাকগ্রাউন্ড দেখলে আপনারা এটা দেখবেন। আরেকটা ছিল যখন আপনার বাংলাদেশে পাকিস্তান আমলে আরেকটা দল গড়ে উঠেছিল এনএসএফ, স্টুডেন্ট ফেডারেশন, যারা মূলত পাকিস্তান সরকারের সঙ্গে, মূলত পাকিস্তান গোয়েন্দাদের সঙ্গে তারা আরেকটা পাল্টা সরকারের পক্ষে তারা রাজনীতি করতেন। তো এই একটা পরিস্থিতি, আমরা 20 শতক পর থেকে ছাত্র, তাই আমি তথ্যগুলো মনে পড়ল। এর মধ্যেই আপনি গণিতের একজন অত্যন্ত মেধাবী ছাত্র সিরাজুল আলম খান, তিনি ছাত্রলীগ করেছিলেন, ছাত্র ইউনিয়ন করেন। অদ্ভুত ব্যাপার, এটা তো হিস্টোরিক্যালি বুঝতে হবে। তিনি যে কংগ্রেস বুঝতেন ব্যাপারটা তা না, খুব ভালোই বুঝতেন। তিনি করলেনটা কি, তিনি যখন তার ছাত্রলীগ করবার আগে, যখন শেখ মুজিবুর রহমানের 6 দফা বেরোবারও আগে, তিনি যার কাছে গিয়েছিলেন তিনি হলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। হ্যাঁ, সিরাজ আলম খান যাচ্ছেন, একটু হিস্ট্রি চিন্তা করেন। একজন তরুণ যার কাছে যাচ্ছে বাংলাদেশের ভবিষ্যৎ, বাংলাদেশের কথা কল্পনা করে, যেটা তিনি করতে চান, ঘটাতে চান, তিনি মাওলানা ভাসানীর কাছে গিয়েছেন। তো ভাসানী তাকে পরামর্শ দিয়েছে। এটা আমি তথ্য আকারে দিচ্ছি, যেহেতু আপনারা যদি কেউ আমার এই তথ্য প্রশ্ন করতে চান তো করতে পারেন, এই তথ্যের আমার কাছে প্রমাণ আছে। আর দ্বিতীয়ত হচ্ছে বড় প্রমাণ হলো সিরাজুল আলম খান আমার আপন মামাতো ভাই, ফলে এইসব বিষয়গুলো খুব ভালো করে জানি আমি। তো মাওলানা ভাসানী তাকে যে উপদেশটা দিয়েছিলেন যে তুমি শেখ মুজিবের কাছে যাও, শেখ মুজিব তোমার যে চিন্তা, সেই চিন্তাটা শেখ মুজিব বাস্তবায়িত করতে পারবে। কেন শেখ মুজিব বাস্তবায়িত করতে পারবে? কারণ শেখ মুজিবুর রহমান তখন ইতিমধ্যে প্রাদেশিক সাহিত্য শাসনের কথা তিনি বলছেন, এবং মুসলিম লীগেরও তিনি নেতা ছিলেন। আপনারা অনেকে জানেন না বোধ হয়, না? শেখ মুজিবুর রহমান কিন্তু মুসলিম লীগ করতেন, তিনি মুসলিম লীগের নেতা ছিলেন। ফলে ইসলাম, বা তার বই পড়ে দেখবেন, ইসলাম তার রাজনীতির বিরুদ্ধে কোনো শক্তি ছিল না। আর যেটা রোমান খুব পরিষ্কার যে কথাটা বলেছে, যে তখন মুসলিম লীগের মধ্যে সামন্তবাদী শ্রেণী ছিল বটে, কিন্তু এই দলটা দাঁড়াবার পেছনে মূল যে শ্রেণীগত প্রশ্নটা ছিল সেটা হলো পার্মানেন্ট সেটেলমেন্ট, মানে ব্রিটিশরা এসে এখানে যে বিশেষ ধরনের ভূমি ব্যবস্থা, ভূমি মালিকানা ব্যবস্থা তৈরি করে গেছে, এই ভূমি মালিকানা ব্যবস্থার বিরুদ্ধে বাঙালি মুসলমানরা লড়াই করেছে।
আর জমিদাররা অধিকাংশ ছিল হিন্দু ধর্মাবলম্বী বা সনাতন ধর্মাবলম্বী, মূলত উচ্চ বর্ণের হিন্দু। আমরা যদি হিন্দু ধর্ম বলি তো কোনো ধর্ম নেই, এটা কি কেউ জানেন না? জানেন না। সনাতন ধর্ম বলে আছে, এবং এই সনাতন ধর্মে নানান রকম ধর্ম আছে। নাস্তিকতাও হিন্দু ধর্মের অন্তর্গত, এটাও ধর্মের অন্তর্গত। ইটস এ কালচারাল রিলিজিয়ন, অনেক পাওয়ারফুল এবং অনেক শক্তিশালী। আর ইসলাম হলো তরুণতম ধর্ম পৃথিবীর। কারণ আমরা যারা ইসলাম নিয়ে যখন কথা বলি, আমাদের ভুলে গেলে উচিত হবে না যে ইসলামের আরে বহু শক্তিশালী ধর্ম এসেছে, এবং তাদের যে ধর্মীয় চিন্তা চেতনা অনেক ক্ষেত্রে, অনেকগুলো ক্ষেত্রে ট্রাইবাল সমাজের চিন্তা চেতনা থেকে অনেক অগ্রসর। প্রায় হাজার হাজার বছর আগের পুরনো ধর্ম, সে বৌদ্ধ ধর্ম বলুন কি তার আগে বেদ বলুন কি তার উপনিষদ বলুন, সেখানেও একত্ববাদ ছিল। একত্ববাদ ইসলামের এক চেরিয়া না। ফলে আমরা যেটা পড়াশোনা করি না, আমরা সবসময় এরকম বিচ্ছিন্নভাবে আলোচনা করি। ফলে যেহেতু আমরা কী করি, আমাদের মধ্যে এটা ধর্মীয় সাম্প্রদায়িকতায় কাজ করে কেন? জাতিবাদটা সাম্প্রদায়িকতা তৈরি করে। আমি একটু বুঝিয়ে বলছি, যেহেতু সিরাজ আলম খান এবং ভাসানী সম্পর্কে কথাটা বলার প্রসঙ্গে কথাটা বলবো। ভাসানী কেন বলেছেন তাকে? প্রথমত সিরাজ আলম খান ছিলেন জাতিবাদী। তার যে বক্তব্য ছিল, তিনি যেটা বিশ্বাস করতেন, যে তিনি মনে করতেন যে তার নেতার নাম হল সুভাষচন্দ্র বসু। তিনি সুভাষচন্দ্র বসুকে তিনি নেতা মানতেন, এবং তখন অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগল মানে ঔপনিবেশ বিরোধী সংগ্রামকে তিনি প্রধান সংগ্রাম বলে গণ্য করেছেন। তার সঙ্গে বামদের কোথায় তফাৎ? বামরা ইতিমধ্যে কিন্তু তেভাগ আন্দোলন করছে, 3 ভাগের আন্দোলন করতেছে। মানে কৃষকদের আন্দোলনে বামদের প্রস্তাবনা হলো আপনার যে তারা যে ফসল ফলায়, সে ফসলের 3টা ভাগ হবে, তার মধ্যে জমিদারের একটা পাবে। এটা কিন্তু বামপন্থীর আন্দোলন। আর মুসলিম লীগের আন্দোলন ছিল কি, জমিদারের প্রথাকে উৎখাত করে দিতে হবে। কোনটা প্রগতিশীল বেশি? ফিউডালিজমকে, সামন্ত প্রথাকে তো উৎখাত করাটা প্রথম প্রগতিশীল না। তো এই সামন্তবাদী প্রথাকে উৎখাত করবার নেতৃত্ব যিনি দিয়েছেন তার নাম মাওলানা আব্দুল কালাম খান ভাসানী। ফলে ইসলামী রাজনীতির রেভলিউশনারি যে ধারা, মাওলানা ভাসানী সেই ধারার অন্তর্গত। এটা হঠাৎ করে তিনি হন নাই। ফলে মুসলিম যে সকল জমিদার যারা ছিল, তাদের সঙ্গে তার বিরোধটা ছিল প্রকট প্রকট প্রকট। ভুলে যান না এগুলো। তিনি কিন্তু টাঙ্গাইল থেকে বিতাড়িত ছিলেন টাঙ্গাইলের জমিদারদের দ্বারা। ভুলে যান না এগুলো ইতিহাস। ফলে আপনারা যারা নতুন বামপন্থী করতে এসছেন বা পুরনো বাম যারা আছে, তাদের সবচেয়ে বড় সমস্যা হলো তারা কখনো ইতিহাস পড়েন না। অথচ মার্কস এবং লেনিন আমাদেরকে যেটা করতে বলেছে সেটা হলো ইতিহাস পড়া। এই জন্য বলি ঐতিহাসিক বস্তুবাদটা বলি। চিরন্তন সত্য বলে কোনো সত্য নেই, সত্যের একটা ঐতিহাসিক চরিত্র আছে। ফলে পার্মানেন্ট সেটেলমেন্টের বিরুদ্ধে, কৃষকদের জমির অধিকারের পক্ষে এবং জমিদারি প্রথা উৎখাত করার মধ্য দিয়ে 1947 সালে পাকিস্তান গঠিত হয়েছে। এবং পাকিস্তান গঠিত হওয়ার পরপরই 1953 সালে আমরা কী করেছি, বেঙ্গল টেনেসি মানে জমিদারি প্রথা উৎখাত হয়ে গেল এবং জমিতে ব্যক্তিগত মালিকানা আসলো। আগে আমরা মালিক ছিলাম না, এখন পর্চা টর্চা দিয়ে এখন আমরা মালিক হয়ে গেছি। এবং যখনই জমিতে ব্যক্তিগত মালিকানাটা পেল, তখন সভাপতি একটা পেটি বুর্জা ক্লাসের ডেভেলপমেন্টের ইকোনমিক কন্ডিশন তৈরি হয়ে গেল। ক্ষুদ্র ক্ষুদ্র পেটি বুর্জা, তারা ক্ষুদ্র ক্ষুদ্র জমির মালিক, তারা বড় জমিদার না, ক্ষুদ্র ক্ষুদ্র জমির মালিক। আর বড় জমিদাররা কী করলো, তারা কিন্তু সমাজতন্ত্রী হয়ে গেল। যেমন মনীষী, কারণ তার লড়াইটা তো ভিন্ন রকম ছিল ক্ষুদ্র জমিদের তুলনায়। অন্যদিকে জমিদারদের মধ্যে কিন্তু এলিটিজম মানে পাশ্চাত্য শিক্ষা তারা পেয়েছেন, তারা কোঁতে পড়েছে। বঙ্কিমচন্দ্র বলে দেখবেন যে তারা কিন্তু কোঁতে কেমন বা ফরাসি সমাজতন্ত্রের ধারণা তাদের মধ্যে প্রভাবিত করেছে, তাদের মধ্যে ইতিবাচক ফল দেখছেন। এবং উচ্চবর্ণের যে হিন্দু, তারও কিন্তু একটা সাংস্কৃতিক অবদান আছে হিস্টোরিক্যালি। বাঙালি জাতিবাদটা তারাই গড়ে তুলেছেন, যেহেতু তারা আর্থিকভাবে সকল দিক থেকে তারা সমৃদ্ধ ছিল। তৃণমূলভাবে বাঙালি মুসলমান পশ্চাৎপদ ছিল। কী করতে তারা মরিচ চাষ করত, পাট তারা বুনত, চাষাবাদ করত। তারা অধিকাংশ চাষা ভূষায়। ফলে চাষা ভূষায় লড়াই করে 47-এ যখন তারা অধিকার পেল, তখন তাদের প্রথম চেতনাগত দিক কী ছিল? তখন প্রথম তাদের চেতনাগত দিক ছিল তাদের ভাষা, তাদের সংস্কৃতি।
কারণ এর আগে তো সে বাংলা ভাষায়, বাংলা সংস্কৃতিতে, বাংলা সাহিত্যে গুরুত্বপূর্ণ কোনো অবদান রাখতে পারেন। নজরুল মতো দুইজন আছে অবশ্যই, কিন্তু সেখানে আপনি খুব কমই বাঙালি মুসলমানরা অবদান পাবেন। শিক্ষাই নেই তো মুসলমানরা। তারা তো 100 বছর যখন তারা এই কী বলে ইংরেজির কাছে রাজত্ব হারিয়েছে, তাহলে 100 বছরের রাজত্বটা ফিরে পাবার জন্য তারা লড়াই করেছে। তারা তো ইংরেজি শেখে নেয়। তারা যখন ইংরেজি শেখে নেয়, ওই সময়টাতে একটা হিন্দু, উচ্চ বর্ণের হিন্দু, একটা মধ্যবিত্ত শ্রেণী, তাবেদার শ্রেণী ব্রিটিশদের সঙ্গে গড়ে উঠেছে। সে রামমোহন থেকে শুরু করে, বঙ্কিম থেকে শুরু করে যাদের কথাই বলেন, এরা সকলে কিন্তু কি কলোনিয়াল শক্তির সঙ্গে একসঙ্গে আঁতাতের মধ্যে দিয়ে একটা শ্রেণী গড়ে উঠেছে। ফলে বাঙালি মুসলমানদের সঙ্গে তাদের স্বভাবতই একটা বিরোধ ছিল। এবং বাঙালি মুসলমান যাদের, তাদের সঙ্গে এই বিরোধের চরিত্রটা ধর্মীয় বিরোধ না, চরিত্র হচ্ছে কি উচ্চ বর্ণের হিন্দুর সঙ্গে সাধারণ একেবারে এদেশের নিপীড়িত মুসলিম জনগণের বিরোধ। যখন এটাকে আপনি মুসলিমদের লড়াই করবেন, তখন এটা জাতিবাদী লড়াই। যেমন আপনি বলেন বাঙালি, তাহলে দেখবেন যে আমরা একটি মুসলিম জাতি বলে না, অধিকাংশ অনেক যারা ধর্মীয় রাজনীতি করে বলে আমরা মুসলমানরা 95%, আমরা একটা জাতি। ইসলামের জাতিবাদ নিষিদ্ধ। জাতিবাদ মাত্রই এটা বিষাক্ত ইসলাম। ফলে এটা ইসলামী আন্দোলন না, ভুল করবেন না। যারাই সাম্প্রদায়িক রাজনীতি করে, ইসলামের সাম্প্রদায়িকতা বলে কিছু না, এটা জাতিবাদ আছে বলে সাম্প্রদায়িকতা হয়। তার সামনে আরেকটা জাতি শত্রু আকারে হাজির হয়। তা আমি শুরু করেছিলাম সিরাজ আলম খান এবং ভাসানীকে দিয়ে। এটা বুঝতে হবে যে ব্যক্তিকে দিয়ে হিস্ট্রি পড়তে জানতে হবে। এরা হলো কংক্রিট, এরা কিন্তু ইতিহাসের সত্যিকারের মাইলস্টোন। এদেরকে দিয়ে আপনি ইতিহাসটা বুঝবেন, আন্দাজি ইতিহাস বললে হচ্ছে না। তাহলে ভাসানী কী বলেছেন সিরাজ আলম খানে, তুমি মুজিবের কাছে যাও। উনি কেন বলছেন? বলেছেন সিম্পলি ব্যাপারটা ছিল, কারণ তখন ছিল জাতিবাদের লড়াইয়ের জায়গা। ইতিমধ্যে 6 দফার চিন্তাটা এসে গেছে যে আমাদের প্রাদেশিক সাহিত্য শাসন দরকার। তখনও পূর্ণ বাঙালি জাতিবাদ আসে নাই। কারণ তখন আমরা মনে করতেছি 60 দশকে যে পাকিস্তানটা করে ঠিক করেছি আমরা, যেহেতু আমরা দীর্ঘদিন নিপীড়িত। ফলে পাকিস্তানটা যদি আমরা একটা গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি, সঠিক গঠনতন্ত্র প্রণয়ন করতে পারি, তাহলে পাকিস্তানটা টিকে যাবে এবং এটা একটা শক্তিশালী রাষ্ট্র আকারে টিকবে। এটা ছিল লড়াই। কিন্তু পশ্চিম পাকিস্তানে তখন কারা ছিল? তারা ছিল ফিউডালরা ছিল। তারা সকলেই কিন্তু জমিদার, কিন্তু মুসলমান জমিদার। এখানে হলো হিন্দু জমিদার, ওখানে মুসলমান জমিদার। তাহলে পশ্চিম পাকিস্তানের জনগণ কি পাকিস্তানের পক্ষে ছিল? আপনি কি জানেন? তারা কি পাকিস্তান সমর্থন করেছিল? আপনি কি জানেন না? তো রাজনীতি কী করে করবেন? আপনি হিস্ট্রি জানেন না, তারা করেনি। পাকিস্তান আন্দোলন একান্তই বাঙালি মুসলমানের লড়াই, জমির জন্য লড়াই, যেহেতু পার্মানেন্ট সেটেলমেন্টের বিরুদ্ধে এটা ছিল লড়াই। তার দেখা যায় দেখেন আপনাদের যে রাজনৈতিক অজ্ঞতা, এই রাজনৈতিক অজ্ঞতার কিন্তু কুফল অবশ্যই বারবার কিন্তু রাজনীতিতে আসবে, ফিরে আসবে বারবার। তাহলে যখন ভাসানী সিরাজকে বললেন আমি শেখ মুজিবের কাছে যাও, এর পেছনে তিনি যেই কথাটা বলার চেষ্টা করেছে সেটা হলো এই যে এখন বাঙালি ভাষা এবং সংস্কৃতি কেন্দ্রিক। তখন তো সেভাবে স্পষ্ট ছিল না পূর্ব পাকিস্তানের সাহিত্য শাসনের দাবিটা প্রধান ছিল। সবতে 6 দফা প্রধান দাবি আকারে হাজির হয়েছে, কিন্তু যেহেতু 6 দফাটা পরবর্তীকালে পাকিস্তান এটা গ্রহণ করে নেই, বিশেষত 70 সালে নির্বাচন হবার পরে। আচ্ছা একটু জিজ্ঞেস করে আপনাদের, 70 সালে নির্বাচনে কিসের অধীনে হয়েছিল জানেন? কীভাবে হয়েছিল বলতে পারবেন কেউ? যেহেতু সবাই বারবার আওয়ামী লীগের পক্ষে কথাবার্তা যখন বলে, তারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছিল। কী ছিল ঘটনাটা? জি, ভেরি গুড, খুব ভালো, এক্সেলেন্ট, থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ। এই লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারটা কারা লিখেছে? আর্মি, পাকিস্তান আর্মি। তাহলে পাকিস্তান আর্মির প্রণীত লিগ্যাল ফ্রেমওয়ার্ক অর্ডারে নির্বাচন হয়েছে। তারা যেভাবে চেয়েছে সেভাবে নির্বাচন হয়েছে। এই নির্বাচন হতে দিল কেন? কী এমন ভূরাজনৈতিক পরিস্থিতি ছিল যাতে নির্বাচন করাটা অনিবার্য ছিল?
ছিল এই কারণে মার্কিন যুক্তরাষ্ট্র চেয়েছে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক। খুব সহজ তথ্য। এটা কি দোষের কিছু না, মোটেও দোষের না। শেখ মুজিবকে হোচিমিন ছিলেন, তিনি তো হোচিমিন ছিলেন। তিনি কি মহাজুদ্দিন ছিলেন? তিনি তো মহাজুদ্দিন ছিলেন। ফলে স্বভাবতই তাকেই তিনি সিয়াটো সেন্টার সমর্থন করতেন। তাহলে এই সিয়াটো সেন্টার যিনি সমর্থন করতেন মার্কিন যে ধারা, সেই ধারা ছিলেন তিনি। এবং পাকিস্তানও চেয়েছে যে শেখ মুজিবুর রহমান পাকিস্তানের প্রধানমন্ত্রী হোক। জিও পলিটিক্যাল এই যে অ্যারেঞ্জমেন্ট, এই বিন্যাসটার মধ্যে দোষের কিছু নেই। আপনি এটার জন্য শেখ মুজিবকে নিয়ে আপনারা আবার গালাগালি শুরু করবেন না, কারণ আপনারা তো ইমোশন দ্বারা চলেন, আবেগ দ্বারা চলেন, তথ্য দ্বারা চলেন। তারা শেখ মুজিবুর রহমান ঠিকই নির্বাচনে জিতে এসেছে, যেহেতু পাকিস্তান সেনাবাহিনী সাপোর্ট করেছিল। কিন্তু মুশকিলটা বেঁধেছে স্বভাবত ইতিমধ্যে বাঙালির চেতনা, কারণ ইন্ডিয়াতে বসে থাকবে না। ইন্ডিয়া স্বভাবতই বাঙালির জাতিবাদটাকে একটা উগ্র জাতিবাদের জায়গায় নিয়ে গেছে। এটা ছিল সমস্যা। মানে ইসলামের প্রশ্নটা কৃষকের প্রশ্ন আকারে আমাদের এখানে ছিল। পরবর্তী এটা হয়ে গেছে কীরকম, এটা মার্জিনাল হয়ে গেল, এটা একটা প্রান্তিক বিষয় হয়ে গেল। আর প্রধান বিষয় করলো বাঙালি জাতিবাদ, বাংলা ভাষা এবং বাংলা সংস্কৃতি। আমরা তখন বললাম যারা বাঙালি, কিন্তু ঢাকা শহরে খুব কম লোকই, যে বাঙালির কথা আমরা বলি রবীন্দ্রনাথের যে গান গায়, ঢাকা শহরে খুব কম লোকই সে রবীন্দ্রনাথের গান গায়, আধুনিক গান গায়। বাংলা ভাষা এবং সাহিত্য দ্বারা আমাদের কৃষকরা খুব একটা প্রভাবিত না। জীবনানন্দ দাশের কবিতা কেউ পড়ে না, বিষ্ণুদের কবিতা বাংলাদেশের কৃষক শ্রমিক পড়ে না। পড়ে কি? পড়ে না। তাহলে বাঙালি ঢাকা শহরের একটা ছোট একটা গ্রুপ বাঙালি জাতিবাদীরা এই আন্দোলনটাকে তারা নেতৃত্ব দেয়। এটা ইতিবাচক, এটা আমাদের কোনো দোষ, এটা খারাপ কিছু না। খারাপটা কী খেয়াল করে? খারাপটা আমাদের এটাকে বোঝার সমস্যা। আমরা কি বলি 52 সালের এটাকে বলি ভাষা আন্দোলনের হয়েছে। 52 সালে ভাষা আন্দোলনটা হয়েছে আসলে কেন জানেন? সেটা ছিল, আপনি কি জানেন 21শে ফেব্রুয়ারি যখন গুলি চলে, তখন এই ছাত্রদেরকে যারা বিভিন্ন অর্থ সাহায্য এবং নৈতিক সমর্থন দিয়েছে, এমনকি শহীদ মিনারেও ইট সুরকি যারা দিচ্ছে, এটা কি বাংলা ভাষায় কথা বলতো? আপনারা জানেন না কেউ? কুর্তি উর্দুতে কথা বলতে। ফলে এই যে বিকৃত ইতিহাস বাঙালি জাতিবাদ তৈরি করেছে। শহীদ মিনারে যিনি সুরকি লোহা নিয়ে এসেছিলেন, উনি ঢাকায় কুর্তি বাংলায় কথা বলতেন। কেন হয়েছিল এটা? কারণ তখন বাঙালি মুসলমানের মনে যে আঘাতটা এসেছে, যে আমরা 47 সালে এতটা বছর আমরা ইংরেজি শিখি নাই, এবং এই প্রথম আমরা আমাদের ছেলেদেরকে বিশ্ববিদ্যালয়ে পাঠাচ্ছি। আমরা সবসময় ডাক্তার দেখলে দেখতাম সে হিন্দু ডাক্তার, উকিল হিন্দু, ইঞ্জিনিয়ার হিন্দু, শিক্ষিত মানুষ হিন্দু। মুসলমানদের মধ্যে কোনো শিক্ষিত লোক বলে কিছু ছিল না। তারা কেউ মরিচ ব্যবসায়ী, পাট ব্যবসায়ী, চাষা, এই। ফলে তার কাছে ছাত্রের বুকে গুলি লাগাটা ছিল তার এই দীর্ঘ কলোনিয়াল শাসনের যে অত্যাচার নির্যাতন, সেই নির্যাতনের গভীর তার যে ব্যথা, সেই ব্যথায় আপনি আঘাত করেছিলেন। এটা ছিল 21শে ফেব্রুয়ারি গড়ে ওঠার যে মূল ঐতিহাসিক কারণ। বাঙালি জাতিবাদের একটা ব্যাখ্যা, আর আমি আপনাকে একটা শ্রেণী ব্যাখ্যা এখন দাঁড় করালাম, দিলাম। শ্রেণীটা বুঝতে পারলে আমরা রাজনীতিটা তাড়াতাড়ি বুঝতে পারবো। ফলে বাংলাদেশের গ্রামের কৃষক তখন কি রাষ্ট্রভাষা বাংলা চাই, নুরুল আমিনের কল্লা চাই। নুরুল কল্লা কেন যেতে হবে? কারণ সে ছাত্রখানে গুলি করে মারল। তার এত বছরের স্বপ্ন, সে 100 বছর ইংরেজি শিখে নেয়। এই প্রথম সে মাত্র ইংরেজি শেখা শুরু করছে। 1920 সালে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, মাত্র সে ছাত্রদের পাঠাচ্ছে। আমি আমার জেনারেশন, আমার পরিবারের 2 নম্বর লোক দিয়ে ইংরেজি বলতে পারি। আপনাদের পরিবারের বহু লোক আছে যারা প্রথম ইংরেজি শিখতেছেন, এটাও জানি। ইংরেজি বলতে পারেন, ইংরেজি বই পড়তে পারেন, ইংরেজি কথাবার্তা বলতে পারেন। তারা এই যে শিক্ষা থেকে বঞ্চিত যে মুসলিম, সে মুসলিম কিন্তু তার কাছে প্রথম তার দুঃখের জায়গা হচ্ছে ছাত্রকে মারছ কেন তুমি? শুধু ভাষার জন্য লড়াইটা হয় নাই 21শে ফেব্রুয়ারিতে।
ফলে এই ইতিহাসগুলো আমাদেরকে ভালো করে বুঝতে হবে। সেজন্য আমি দুজনকে নিয়ে কথা শুরু করলাম যে তাদের দুজনকে একসঙ্গে বুঝতে বাংলাদেশকে আমি ভালো বুঝবো। তা সিরাজ আলম খানের তত্ত্বটা কী ছিল যে আমাকে এই যে বাংলা ভাষাকে কেন্দ্র করে যে চেতনাটা গড়ে উঠেছে, বাঙালির চেতনা, বাংলার সংস্কৃতি, এটা একটা পূর্বাঞ্চলের, এই পুরো বাংলা, বিহার, আসাম, এই পুরো অঞ্চলের ভাষা, আসামের ভাষার বাংলা ভাষার মধ্যে বিশেষ কোনো পার্থক্য নেই। বাংলাদেশের ভাষার মধ্যে আপনার উড়িয়া ভাষার মধ্যে কোনো বিশেষ কোনো পার্থক্য নেই। আপনার প্রত্যেকে শুনেছেন, শুনে দেখবেন, কোনো পার্থক্য নেই। আসামের ভাষা চিটাঙের ভাষার চেয়ে সহজ, বুঝতে পারবেন সহজে। কিন্তু আমি যদি এখন নোয়াখালী ভাষা বলি আপনাকে বুঝবেন না, তার বাংলা ভাষা আমার মাতৃভাষা না। চিটাঙের ভাষা যারা এখানে চিটাঙ্গেও আছেন, আপনার চিটাঙ্গি ভাষাগুলো বুঝবেন না, বাংলা ভাষা। সিলেটির ভাষা বলে বাংলা বুঝবেন না। তারা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারে ওরা যে আমরা কিন্তু তারপরেও একটা রাজনৈতিকভাবে সম্পৃক্ত, কিন্তু ভাষাগতভাবে যে আমরা খুব সম্পৃক্ত এটা সত্য নয়। ভাষার কেন্দ্রিক যে জাতীয়তাবাদের কথা আমরা বলি, এটার কিন্তু ভিত্তিটা দুর্বল। কিন্তু মূল কথাটা কী ছিল, আমি সিরাজ আলম খানের কথা বলছি, তিনি দাবি করলেন যে সুবে বাংলা, যে প্রথম যে কলোনিয়াল শক্তি এই দেশে এসছে, সে ইংরেজ, প্রথম কাকে পরাস্ত করেছে? সিরাজউদ্দৌলাকে পরাস্ত করেছে। তাহলে অ্যান্টি কলোনিয়াল স্ট্রাগলটা হতে হবে একটা জাতিবাদী লড়াই, যে জাতিবাদী লড়াইয়ের পরিণতি কী হবে? সুবে বাংলাকে আবার প্রতিষ্ঠিত করা, বাংলা, বিহার, উড়িষ্যাকে আবার প্রতিষ্ঠিত করা। কারণ সাংস্কৃতিকভাবে, ভাষিকভাবে, ঐতিহ্যগতভাবে এই তিনটা, এই পূর্ব দেশ এটা একত্রে জড়িত ছিল। ফলে সেরকম করে ভুল বোঝার সম্ভাবনা যথেষ্ট আছে। আর ভাসানী কী চেয়েছেন? ভাসানী চেয়েছেন এই জাতিবাদী লড়াইটা হোক, এই জাতিবাদী লড়াইটা দরকার আছে। কেন? কারণ আপনি জাতিবাদী স্তরটাকে অতিক্রম করতে না পারলে আপনি শ্রেণীগত লড়াইটা, কৃষক শ্রমিকের জায়গায় দাঁড়িয়ে সংগ্রামটা আপনি করতে পারবেন না। কারণ জাতিবাদটা এটা গুরুত্বপূর্ণ হয়েছে, যেহেতু জাতিবাদী নিপীড়নটাই মানুষের চিন্তা চেতনা, রাজনৈতিক জায়গাতে সবচেয়ে প্রবলভাবে হাজির রয়েছে। ঠিক আছে, ওকে, এরও ভাষণের প্রেক্ষাপট। ফলে আমি কেন দুজনের কথা বলছি, যাকে আমি এখন গণরাজনৈতিক ধারা বলছি আমরা, বিশেষত আমাদের ভাববৈঠকী বা চিন্তা পাঠচক্র, কিংবা আপনারা ইতিমধ্যে আপনাদের কানে এসছে, শুনতে পেরেছেন হয়তো বা, কেমন সেটা আমরা কী বলছি? গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ। আমাদের একটা গণ অভ্যুত্থান সুরক্ষা মঞ্চ আছে। এই যে গণ অভ্যুত্থানে ঘটে গেল জুলাইতে, এই গণ অভ্যুত্থানের সঙ্গে যারা বিশ্বাসঘাতকতা করেছে, গণ অভ্যুত্থানকে অন্যদিকে নিয়ে গেছে, এটাকে নস্যাৎ করে ফেলা হয়েছে, তাকে নতুন করে পুনর্গঠনের জন্য আমাদের আরেকটা নেটওয়ার্ক আমরা কাজ করি। ফলে আপনারা সেই নেটওয়ার্কে যুক্ত থাকতে পারেন। সেটা যে গণ অভ্যুত্থানের যে মূল যে তাৎপর্য, তার যে মূল যে মর্ম, সেই মর্মটা ধারণ করে আগামী দিনে যেন আমরা একটা রাজনৈতিক একটা শক্তি আকারে হাজির হতে পারি। কিন্তু এই মুহূর্তে আমরা মনে করি যে নির্বাচনে যে সকল এই ডামাডোলটা চলছে, এর মধ্যে আমরা এই চিন্তাটা অত সামনে আনতে চাই না। কিন্তু এটা বলে রাখাটা দরকার যে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে জনগণের যে সামষ্টিক, তার যে সত্তা, তার যে সামষ্টিক আকাঙ্ক্ষা আমরা দেখতে পাচ্ছি, এই আকাঙ্ক্ষাকে ধারণ করে আমাদের সামনে রাজনীতিটা গড়ে তুলতে হবে। ফলে সময় লাগবে, এই ইতিহাসের আলোচনা করতে হবে, বিচার করতে হবে, আপনাদের সঙ্গে তর্ক বিতর্ক করতে হবে, তার মধ্য দিয়ে এটা করে হবে। এখন ভাসানীর দিক থেকে আমরা যখন তাকাই, তখন আমরা দেখব যে মাওলানা ভাসানী, আপনারা ঠিক বলেছেন, তিনি আক্তার সোবহানি দ্বারা প্রভাবিত ছিলেন। তিনি অনেকের দ্বারাই বিভিন্ন তার আমলে প্রভাবিত ছিলেন, ঠিক আছে, এবং স্বভাবতই তিনি তখনকার সে আমলের কমিউনিস্টদের দ্বারাও তিনি প্রভাবিত ছিলেন। পরিষ্কার তার বক্তব্যের মধ্যে আমরা আছে। কিন্তু যেটা আমরা একদমই উপেক্ষা করি, সেটা হলো ভাসানী সবসময় তার সারা জীবন তিনি যে আকীদাগতভাবে যে তিনি একটা মুসলিম, এবং তার চিন্তা চেতনার উৎসটা কোরআন, এটাকে ধরে নিয়ে তিনি একটা নতুন রাজনীতি করতে চেয়েছেন। এবং সে নতুন রাজনীতি করার প্রাথমিক রূপটা কী ছিল? যে মজলুমের পক্ষে লড়াই করতে হবে, ইসলামের যে প্রাথমিক শিক্ষা। জনগণের সঙ্গে থাকতে হবে।